আজকে আমরা মাহমুদ ভাইয়ের কাছ থেকে মূলত শুনবো যে রাজনৈতিক সংগ্রামটা আমরা একটা পর্যায় অতিক্রম করে আসলাম, সেই রাজনৈতিক সংগ্রাম টা কেন এভাবে শুরু হলো বা শেষ হলো এবং এর সামনে কি আছে। মাহমুদ ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ পিনাকি, আর দর্শক শ্রোতাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন মাহমুদ ভাই, যে আমরা জাস্ট কিছুদিন আগেই মানে যখন এই শেষ নির্বাচনটা হলো, যে দামি নির্বাচন, প্রহসনের নির্বাচন, এবং আমরা মনে করেছিলাম যে এই নির্বাচনের আগে আমরা একটা সফল গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান সৃষ্টি করতে পারবো রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে, যেটা সম্ভব হয়নি। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে আপাত দৃষ্টিতে। এটা কেন হলো, এবং আসলে কি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে যে পরবর্তীতে ভিন্ন একটা আঙ্গিকে, ভিন্ন ফরম্যাটে স্বৈরশাসন এবং ফ্যাসিস্ট শাসন বিদায় নিল? তো এইখানে রাজনৈতিক দলগুলো আগের আন্দোলনগুলো কেন সফল করতে পারলো না, এবং এখন কেন এই ছেলেদের আন্দোলন, ছাত্রদের জনতার আন্দোলনটা সফল হলো? এটা নিয়ে আপনার মূল্যায়ন কি? প্রথমেই বলে রাখি যে আমি মূল্যায়নটা করব আমার নিজের যে ফিল্ড সেটার বেসিসে, যে আমি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করি, সুতরাং ওটার ভিত্তিতে আমি আমার মূল্যায়নটা করব। এখন সেই মূল্যায়নের সাথে হয়তো রাজনৈতিক দলগুলো একমত নাও হতে পারে, কারণ তাদের কি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ছিল এবং তাদের কি কৌশল ছিল সেটা তাদেরই জানার কথা, আমাদের জানার কোনো সুযোগ নেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যে কারণে এর আগে এই ফ্যাসিবাদ বিদায় নেয়নি গণ অভ্যুত্থানে, তার প্রধান কারণটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান যে বিরোধী রাজনৈতিক দল বিএনপি, তারা সেইভাবে সকলকে ঐক্যবদ্ধ করতে পারেনি হয়তোবা, এবং না করার একটা কারণ আছে, আমি আবার সেই জিওপলিটিক্যাল দিক থেকে দেখব। সেটা হলো যে আমার মনে হয়েছে যে বিএনপি অতিমাত্রায় আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে পড়েছিল, এবং আমেরিকার উপরে নির্ভরশীল হতে গিয়ে তারা দেশের যে ফ্যাসিবাদ বিরোধী যারা আছেন সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেনি। বিশেষত জামাতে ইসলাম এবং ইসলামিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্ব বজায় রেখেছে বিএনপি, কারণ তারা মনে করেছিল যদি ইসলামী দলগুলোর সাথে তারা কাছাকাছি চলে যায় কিংবা তাদের সাথে মিলে আন্দোলন করে, তাহলে আমেরিকাতে এবং আপনি যে দেশে আছেন ওরকম দেশগুলোতে, মানে পশ্চিমা দেশগুলোতে, তার একটা নেগেটিভ প্রতিক্রিয়া হবে এবং তারা সেভাবে সেই আন্দোলনকে সমর্থন করবে না। তো এটা করেই তারা একটা কৌশল নিল, আপনার মনে আছে যুগপৎ আন্দোলন। তার মানে তারা এক মঞ্চে গেল না, কিন্তু যুগপৎ ভাবে আন্দোলন করলো। তার মানে তারা বলতে চাইলো যে ইসলামী দলগুলোর সাথে আমরা একসঙ্গে নাই, আমরা এক ধরনের সেকুলার, আওয়ামী লীগ এক ধরনের সেকুলার, বিএনপিও একটা সেকুলার রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইলো। এর উদ্দেশ্যটা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রসমূহের সমর্থন আদায় করা। তার মানে তারা জনগণের শক্তির চেয়ে তারা মূল্য দিয়েছে যে আমেরিকা আমাদের কি বলবে। এই কারণে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে ব্যর্থ হয়েছে, এবং যেহেতু ঐক্যবদ্ধভাবে তারা নামতে পারেনি, সেই কারণে জনগণ সেইভাবে পথে নেমে আসেনি, জনগণ ওই আন্দোলনে রাস্তায় নেমে আসেনি। তারা আন্দোলনে সমর্থন জানিয়েছে ঘরের মধ্যে বসে থেকে। আর সবচেয়ে বড় যে দুর্বলতা মনে হয়েছে আমার কাছে, সেটা হলো বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তো আবু সাইদ ছিল না। আবু সাইদ বাংলাদেশের রাজনীতিতে শুধু না, বা বাংলাদেশের এই বিপ্লবের শুধু না, আমি মনে করি আবু সাইদ এই শতাব্দীর বিপ্লবীর একটা আইকনে রূপান্তরিত হয়েছে। পিনাকি, আপনিও নিশ্চয়ই যখন কম বয়স ছিল তখন চে গুয়েভারার সেই ছবিওয়ালা গেঞ্জি পরতেন। আমি পড়েছি, আমার মনে আছে চে গুয়েভারা আমাদের কাছে একটা আদর্শ বিপ্লবীর চিত্র ছিল। কিন্তু আজকে আমার কাছে যদি আদর্শ বিপ্লবীর চিত্র আপনি বলেন, আমি বলবো যে আবু সাইদ চে গুয়েভারাকে ছাড়িয়ে গেছে। হয়তো চে গুয়েভারার যে ইন্টেলেকচুয়াল যে ওনার যে হাইট, সেটা নিশ্চয়ই আবু সাইদের থেকে অনেক ওপরে ছিল, কিন্তু শুধু ইন্টেলেকচুয়াল হাইট দিয়ে তো বিপ্লব হয় না। বিপ্লব যে ইন্টেলেকচুয়াল, যদিও খুব মেধাবী ছাত্র, আবু সাইদও খুব মেধাবী ছাত্র ছিল, বাট চে গুয়েভারাকে আমরা জানি যে তার হাইটটা অন্যরকম আন্তর্জাতিক পর্যায়ে।
কিন্তু এই শতাব্দীর, একবিংশ শতাব্দীর আপনি বিপ্লবের আইকন যদি বলেন তাহলে আবু সাইদ। যে আবু সাইদ দুহাত প্রসারিত করে পুলিশের গুলি বুকে নিতে পারে, বুকে নিয়ে পড়ে যে আবার উঠে দাঁড়াতে পারে, মানে এক ধরনের ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করতে পারে সকলের চোখের সামনে, এবং সেই চ্যালেঞ্জ করতে করতে শহীদ হয়ে যেতে পারে। এই আইকনের চেয়ে বড় বিপ্লবী আর কি হতে পারে? আপনার কাছ সাথে কথা বলতে বলতে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আবু সাইদের কথা চিন্তা করে। আমার হয়তো গলাও একটু ধরে আসছে। হ্যাঁ, এটা ধরে আমি আসছে। টের পাচ্ছি। আমি ইমোশনটাকে মানে এই বয়সে কন্ট্রোল করবার চেষ্টা করছি। তো আবু সাইদ ছিল না বিরোধী দলগুলোর সামনে। আবু সাইদ এই এই আন্দোলনের একটা মানে মোড় ঘুরিয়ে দিয়েছে বলে আমি মনে করি। যেমন আমি আরেকটা উদাহরণ দেই, যে 28শে অক্টোবর যে মিটিংটা করেছিল বিএনপি, বিশাল মিটিং, কিন্তু সেই মিটিং পুলিশ আক্রমণ করবার 5 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে গেল, লক্ষ লক্ষ লোক। সেদিন কিন্তু একজনও মারা যায় নাই। তার মানে হলো বিএনপি যেটা মনে করেছিল যে তারা বড় বড় মিটিং করেছে, সভা করেছে, মানুষজনকে মিছিলে নিয়ে এসছে, কিন্তু আন্দোলন করে নাই। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? মিটিং করা মানে এবং আন্দোলন করা কিন্তু দুই জিনিস। লড়াইয়ের যে জোশ সেটা আমরা 28শে ওটা অক্টোবর দেখাতে দেখি। পারেনি। এবং যে কারণে আপনি দেখুন 5 তারিখে যেটা হলো, যেদিন হাসিনার পতন হলো, সেদিন তো শত লোকের উপরে হত্যা করেছে পুলিশ। বিশেষত ঢাকার চানখারপুল, যেটা আমাদের ইউনিভার্সিটির খুব কাছে, বুয়েটেরও কাছে, ঢাকা ইউনিভার্সিটির কাছে। আপনি জানেন আমি দুটোরই ছাত্র ছিলাম, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। বুয়েটে ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে MBA। তো দুটোরই কাছে চানখারপুল। সেই চানখারপুলে যেভাবে গুলি ছুড়েছে পুলিশ, দানবের মতো গুলি ছুড়েছে, উল্লাস করেছে। তারপরে যাত্রাবাড়িতে যেভাবে গুলি করে মাদ্রাসার ছেলেদের হত্যা করা হয়েছে, সেখানে মেইনলি কিন্তু যাত্রাবাড়িতে লড়াই করেছে মাদ্রাসার ছেলেরা বেশি, আর চাঙ্গারপুরে লড়াই করেছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা। আপনি দেখুন যে কেমন আন্দোলন হয়ে গেল, যেখানে মাদ্রাসা, সেকুলার এবং ধর্মীয় শিক্ষা সব একাকার হয়ে গেল। এইটাই আমার দ্বিতীয় প্রশ্ন ছিল মাহমুদ ভাই, যে এই রাজনৈতিক ঐক্যটা একটা অসাধারণ রাজনৈতিক ঐক্য কিভাবে তৈরি হলো, কেন তৈরি হলো? আচ্ছা, সেখানেই আমি আপনার প্রথম প্রশ্নের সূত্র ধরে বলবো যে রাজনৈতিক দলগুলোর আন্দোলন ব্যর্থ হয় নাই। ব্যর্থ হয় নাই এই কারণে তারা একটা পরিস্থিতি কিন্তু তৈরি করেছে। এই দীর্ঘ 16 বছর ধরে তারা মার খেয়েছে, তাদের কর্মীরা নিহত হয়েছে, গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, কিন্তু তারা আন্দোলন চালিয়ে গেছে। বিশেষ করে এইবার যে একতরফা ডামি নির্বাচন যে বয়কট করেছে বিরোধী দল, এটা একটা রাজনৈতিক প্রজ্ঞা এবং সাহসের পরিচয় দিয়েছে তারা। তো কাজেই রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষেত্র প্রস্তুত করেছে। এটা যদি আমরা স্বীকার না করি তাহলে আমরা বোধহয় অবিচার করব তাদের প্রতি। তো সেই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে কিন্তু এই অভ্যুত্থান বা এই বিপ্লব, আমি অভ্যুত্থান বলি না, এটাকে আমি বিপ্লব বলি। এই বিপ্লব হয়েছে ওই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে। এবং এই যে ঐক্যটা হয়ে গেল, এই ঐক্যটা হলো কেন? যখন আবু সাইদকে এভাবে হত্যা করা হলো, বা আমি যদি বলি আবু সাইদ শহীদ হলো পুলিশের গুলিতে, আপনি একটা দেখেছেন কিনা আমি জানি না, একটা ভিডিও আমি দেখেছি, 7 বছরের একটা ছেলে তার মাকে নিয়ে রাস্তায় এসছে এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার জন্য। তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে, তুমি কেন এসছো, তোমার তো বয়স মাত্র 7 বছর। সে জবাব দিচ্ছে, আমার ভাইকে মেরেছে ওরা। তোমার ভাইকে? বলছে আবু সাইদ আমার ভাই। তাহলে ওই বালকের মানুষে আবু সাইদ তার ভাই, অথচ ও ঢাকায়, আর সেই আবু সাইদ কিন্তু রংপুরে। কোনোদিন তাদের দেখাও হয়নি, কিন্তু তার যে মন তৈরি হয়েছে ওই বাচ্চাটার, তার মনে আবু সাইদ তার ভাই। এবং কথাটা বলে সে কেঁদে তার মাকে জড়িয়ে ধরলো। এমন দৃশ্য কল্পনা করা যায়। তার মানে যেটা হয়েছে যে পুরো জনগণ আবু সাইদকে তাদের সন্তান, তাদের ভাই হিসেবে গ্রহণ করেছে। পুরো দেশের জনগণ, কিছু সংখ্যক এই পতিত ফ্যাসিস্টদের দানব কিছু সাথী ছাড়া, এই পুলিশ, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ছিল রাজনীতিবিদ, তারা ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষ আবু সাইদকে গ্রহণ করেছে নিজের সন্তান, নিজের ভাই হিসেবে। যখন নিজের সন্তান এবং নিজের ভাই হিসেবে আপনি গ্রহণ করবেন, তখন তো আপনি ঝাঁপিয়ে পড়বেন বিচারের জন্য। তারা ঝাঁপিয়ে পড়েছে। আমি একটা কথা এর আগেও বহুবার বলেছি, এই রাজনৈতিক দলগুলোকেও বলেছি,
মানুষ 3টি কারণে জীবন দেয়। একটা ব্যক্তিগত কারণে জীবন দেয়, যেমন মানুষ আত্মহত্যা করে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। দ্বিতীয় আর একটা কারণে জীবন দেয়, দেশের জন্য জীবন দেয়। আর 3 নম্বর জীবন দেয় ধর্মের কারণে জীবন দেয়। সেটা ভালো খারাপ আপনি যেভাবেই ধরেন না কেন, ধর্মের কারণে মানুষ জীবন দিয়েছে, যুগে যুগে দিয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, দেশের কারণ এবং মানুষের স্বাধীনতা, মানে ফ্রিডম অফ দ্য পিপল অ্যান্ড সভরেনিটি অফ দ্য স্টেট, এটা একাকার হয়ে গেছিল। যখন এই দুটো একাকার হয়ে গেছে, যে আমার চাহিদা হচ্ছে আমার ফ্রিডম, ম্যান ইজ বর্ন ফ্রি, আমি জন্মেছি স্বাধীনভাবে, সেই বিখ্যাত কথা, ম্যান ইজ বর্ন ফ্রি। তো আমি আমার স্বাধীনতা ফেরত চাই, যেই স্বাধীনতা 16 বছর ফ্যাসিস্ট হাসিনা দানবের মতো টুটি টিপে ধরেছিল। আর আমি আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব ফেরত চাই, যে সার্বভৌমত্ব হাসিনা দিল্লির পদতলে সমর্পণ করে বসে আছে। এই দুই লড়াই যখন আপনি করবেন, তখন জীবন তুচ্ছ। না হলে 5 তারিখে গুলি করছে, চানখারপুলে আমি দেখেছি, গুলি করছে, লাশ পড়ে যাচ্ছে, তারপরেও ছাত্ররা এগিয়ে আসছে, কোনো বাধা মানছে না। এটা তো আগেও পুলিশই বলছে, আমরা এই পতিত স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটা ভিডিও দেখিয়ে বলছে যে দেখেন স্যার, গুলি করলে একটি মরে, অন্য গুলি সরে না, ওই একটাই মরে আর অন্য গুলি সরে না। এটা কিন্তু পুলিশ নিজেই বলছে, এবং তারা বলছে হ্যাঁ যে এটা আতঙ্কের, এটা কত বড় আতঙ্কের। হ্যাঁ, তাহলে আমার যে ব্যাখ্যাটা ছিল, বহুদিন ধরে এই কথাটা আমি বলে যাচ্ছি, আমি কয়েকটি টক শোতে বলেছি এই কথাটা, যে মানুষ কখন জীবন দেয়। তো সেটা প্রমাণিত হয়েছে যে মানুষ দেশের জন্য এবং নিজের স্বাধীনতার জন্য জীবন দেয়। এবং মানুষ যখন জীবন দিতে চায়, জীবন দেওয়ার জন্য আবু সাইদের মতো এগিয়ে আসে, মুগ্ধের মতো এগিয়ে আসে। মুগ্ধ তো আর একটা, আপনি অনুষ্ঠান করেছেন মুগ্ধকে নিয়ে, চোখের পানি ধরে রাখা যায় না, যে পানি লাগবে ভাই, কি অসাধারণ কথা। মানে এগুলো মনে পড়লে, মানে আমারই তো মনে হয় আমি যদি ঢাকায় থাকতাম তাহলে আমি বোধহয় বন্দুকের সামনে চলে যেতাম, মনে হয়। তো থাকতে পারিনি। তো কাজেই আমার মনে হয়েছে যে দেশের মানুষ সবাইকে আপন করে নিয়েছে, এবং যে মুহূর্তে তাদের মনে হয়েছে যে এবার শেষ লড়াই, এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে, সেখানে পুলিশের গুলি, র্যাবের গুলি, স্নাইপারের গুলি, হেলিকপ্টারের গুলি কোনো কিছু কাজে লাগে। এমনকি আমি তো মনে করি সেনাবাহিনী সঠিক কাজ করেছে, শেষ দিন তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু সেনাবাহিনী যদি নাও দাঁড়াতো, তাহলে আমি মনে করি এই জনগণ ট্যাঙ্ক পর্যন্ত তারা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যেত। মানে এই জাগ্রত জনতা, এই জাগ্রত জাতিকে আপনি আর পদানত করতে পারবেন না, এই কারণেই এরা সফল হয়েছে। আমার জাস্ট দুইটা প্রশ্ন, একটা ছোট প্রশ্ন আপনার আলোচনার সূত্র ধরে। আমার মনে হয় আমার দর্শকদের এই প্রশ্নটা এসছে। আপনি এটাকে অভ্যুত্থান বলছেন না, আপনি এটাকে বিপ্লব বলছেন। কেন এটা অভ্যুত্থান নয়, কেন এটা বিপ্লব? অভ্যুত্থান আর বিপ্লবের মধ্যে তফাৎ কি? আচ্ছা, অভ্যুত্থানের যে ব্যাপারটা হয়, অভ্যুত্থানটা কিছুটা স্বার্থ সংশ্লিষ্ট থাকে। আমরা যেমন সামরিক অভ্যুত্থানের কথা বলি, যে সামরিক অভ্যুত্থান হয়, আর সামরিক অভ্যুত্থানে সাধারণত দেখা যায় যে সামরিক কোনো উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে নিলেন। আর একটা জনগণের অভ্যুত্থানও হতে পারে, কিন্তু সেখানেও আমরা যেমন 90 সালের যে এরশাদের যে পতন, এটাকে আমরা অভ্যুত্থান বলি। তো এটা একটু ন্যারো থাকে। যেমন আপনি যদি 90 সালে, তো আপনি ফিল্ডে ছিলেন, আমি তখন চট্টগ্রামে চাকরি করি। আপনি বললেন না আমার কর্পোরেট লাইফের কথা বললেন, আমি তখন ডানকান ব্রাদার্স এর ডাইরেক্টর, চট্টগ্রামের চিফ ছিলাম আমি ডানকান ব্রাদার্স। তো তখন চাকরি করি, কাজে ঢাকায় দেখিনি। আপনি জানেন চট্টগ্রামে কিন্তু কোনো আন্দোলন ছিল না, এবং 90 সালের আন্দোলন যদি আমরা চিন্তা করি, তো শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ছিল। তো সেটা হচ্ছে অনেক ন্যারো আন্দোলনটা। তো ওটাকে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান বলেছি, ঢাকা ভিত্তিক অভ্যুত্থানে এরশাদের পতন হয়েছিল। আর এই বিপ্লব, এটা তো জনগণ, সারা দেশের জনগণ, পেশার দিকে দেখবেন না আপনি, শ্রেণীর দিকে দেখবেন না, শ্রেণীকে অতিক্রম করে গেছে। এখানে নিম্নবিত্ত নাই, মধ্যবিত্ত নাই, এমনকি উচ্চবিত্ত নাই। কারণ হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েরাও তো রাস্তায় নেমে এসছে। হ্যাঁ, তারাই মূলত 18 তারিখের পর থেকে যে লড়াইটা তারা এগিয়ে নিয়ে গেছে। তো তারা কারা? তারা উচ্চবিত্ত সমাজের প্রতিনিধি। তাহলে এখানে দেখুন, শ্রেণী পার হয়ে গেছে, শ্রেণী পর্যন্ত নাই, দেশের কোন এলাকা ভিত্তিক নাই। চট্টগ্রাম কিন্তু আগেই স্বাধীন হয়ে গেছে,
ঢাকা এক্সাক্টলি। স্বাধীন হয়েছে 5 তারিখে, আমরা স্বাধীনই বলছি। হুম। ঢাকা 5 তারিখে স্বাধীন হয়েছে, চট্টগ্রাম কিন্তু আগে স্বাধীন হয়ে গেছে। আমার মনে হয় চট্টগ্রামের আগে বরিশাল হয়েছে। বরিশাল হয়েছে, বরিশাল সিলেট হয়েছে। হয়েছে, হুম। সিলেট স্বাধীন হয়ে গেছে, রংপুর হয়ে গেছে। তো আপনার এই বিপ্লব তো সারা দেশে ছড়িয়ে গেছে। কাজে বিপ্লবের কথাটা অনেক ব্যাপক, এবং বিপ্লব আমি এই জন্য বলছি কারণ এই এই পরিবর্তনের পরে আমরা অনেক বেশি কিছু আশা করছি। অভ্যুত্থানের পরে কিন্তু এত আদর্শগত চিন্তা থাকে না, এত বেশি আশা থাকে না। আপনি জানেন কিনা যে কি পরিমাণ আশার সঞ্চয় হয়েছে মানুষের মধ্যে, যে আর যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, আর এক্সাক্টলি। যেন দেশের মানুষের উপরে এই জুলুম না হয়, আর যেন এই ধরনের দুর্নীতি না হয়। তো সুতরাং সব মিলে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এই প্রত্যাশা পূরণ করতে পারে শুধুমাত্র একটা বিপ্লব। অভ্যুত্থান এই ধরনের প্রত্যাশা পূরণ করতে পারে না। কাজে আমি যদি এটাকে অভ্যুত্থান বলি, তাহলে আমি এটাকে ছোট করে দেখব। আমার এটাকে বিপ্লব বলতেই হবে। আচ্ছা, আমার এর দ্বিতীয় প্রশ্ন যে এই যে অভূতপূর্ব ঐক্য এবং একটা রাজনৈতিক মৈত্রী, ছাত্র জনতার একটা রাজনৈতিক মৈত্রী তৈরি হলো। আমি জানি না ৭১ তো আমি ওইভাবে দেখিনি। আপনি হয়তো একটু বেটার বলতে পারবেন যে আমি ওই তখন সময় কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, ওই তখন সময় কি এরকম বয়স ছিল না। হয়েছিল? ৭১ কি ঠিক এরকম হয়েছিল মৈত্রী, রাজনৈতিক মৈত্রী? আর না, এরকম হয়নি। আমি সত্যি কথা বলতে গেলে ৭১-এ এরকম হয়নি। কারণ ৭১-এর প্রথম কথা হচ্ছে ৭১-এ যে রাজনৈতিক দল ছিল এবং সেটা আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছিল, ঠিক স্বাধীনতার জন্য সেভাবে কিন্তু তৈরি করে নাই। আমার তো মনে আছে ঢাকা হুম, কলেজে পড়ি আমি তখন ফার্স্ট ইয়ারে, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিতে ইতস্তত করেছেন। এটা ইতিহাস। এবং শেখ মুজিবুর রহমান শেষ মুহূর্ত পর্যন্ত তিনি স্বাধীনতার ডাক দেন নাই। তিনি পাকিস্তান সেনাবাহিনীর কাছে বলতে গেলে সারেন্ডার করে পাকিস্তান চলে গেছেন এখান থেকে। হুম। স্বাধীনতার যে লড়াই শুরু করেছিল কিন্তু সেনাবাহিনী। আপনার মনে আছে চট্টগ্রামে এক্সাক্টলি, জিয়া এক্সাক্টলি। রহমান সাহেব তিনি বললেন উই রিভল্ট। 25 তারিখে রাত্রে রাত 12টার দিকে তিনি এক ড্রামের উপর দাঁড়িয়ে বললেন উই রিভল্ট, এবং আসল যুদ্ধটা, মুক্তিযুদ্ধ তখন শুরু হয়ে গেল। হুম, তো সুতরাং জনগণকে যে তৈরি করা, জনগণের যে স্বাধীনতার বাসনা, এটা কিন্তু এসছে 25 রাতের ক্র্যাকডাউনের পরে। হুম, এবং ক্র্যাকডাউনের পরে ওভাবে জনগণকে রাজনীতি মনস্ক করার পরিবেশ তখন ছিল না। তদানীন্তন বাংলাদেশ তো তখন হয়নি, তদানীন্তন পূর্ব পাকিস্তানে। কারণ তখন অনেকেই আমরা প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছি, হুম, লুকিয়ে থাকছি, পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে, তার হুম, মধ্যে আবার মুক্তিযোদ্ধারা কিছু কিছু যুদ্ধ করছে, আবার হুম, ইন্ডিয়াতে গিয়ে ট্রেনিং নেওয়া হচ্ছে। কাজে হুম, প্রেক্ষাপট ভিন্ন ছিল। হুম, এবং সেখানে একটা ডিভিশনও ছিল। একটা শ্রেণী বলছিল যে আমরা কি পাকিস্তান ভেঙে দেব, তার বিরুদ্ধেও একটা শ্রেণী ছিল। সেটা হুম, নিয়ে হয়তো আমরা একটু আলোচনা করতে পারি আরেকটু পরবর্তী পর্যায়ে। হুম, কাজে সব মিলিয়ে আমি এবারের যে ঐক্য দেখতে পেলাম, হুম, এটা একটা অভূতপূর্ব ঐক্য। আপনি বলতে পারেন যে ওই সময় রাজাকাররা ছাড়া বাকি সবাই তো স্বাধীনতা চেয়েছে, হুম, কিন্তু সেটা চেতে সময় লেগেছে, একটা প্রসেসের মাধ্যমে হয়েছে। আমি হুম। আপনাকে বলবো না যে মার্চ মাসে সবাই স্বাধীনতা চেয়েছে। সেটা এক্সাক্টলি। চাইতে চাইতে হয়তো জুলাই, মানে আপনি যদি আমি তো ভাই ইতিহাসের ছাত্র, কাজে আমি শুধু আবেগ দিয়ে কথা বলবো না, আমি ইতিহাস দিয়ে কথা বলতে হবে। কাজে একেবারে স্বাধীনতাই আমি একমাত্র লক্ষ্য, এটা বলতে বলতে কিন্তু জুলাই আগস্ট মাস চলে এসছে। আর আমাদের এখানে তো 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলছে। কাজে জাতীয় ঐক্যটা তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে, এই একটা সময়টা ধরে। প্রসেসের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। কাজে এক্সাক্টলি। এবারকার জাতীয় ঐক্য আমি মনে করি ৭১ সালের থেকে অনেক গভীর এবং এবং মহৎ। অনেক স্ট্রং, অনেক স্ট্রং জাতীয় ঐক্য। এই যে ঐক্যটা, জাতীয় ঐক্য, এটাকে সংহত করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার রাজনৈতিক প্রস্তাবনাটা কি? প্রথম কথা হচ্ছে যে একটা বোধহয় ভুল করে ফেলেছে এই সরকার। তারা এটাকে ইন্টারিম সরকার নাম দিয়েছে, অন্তর্বর্তী সরকার। হুম, আমি এটা প্রথম থেকে প্রতিবাদ করে এসেছি। আমি সবসময় বলেছি এটাকে বিপ্লবী সরকার বলা উচিত ছিল। হুম, হুম, কারণ বিপ্লবী সরকার না বললে আপনি তো বিপ্লবটাকে ধারণ করছেন না। হুম, হুম, অন্তর্বর্তী বললেই মনে হচ্ছে আপনি একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টের মধ্যে চলে এসেছেন। হুম, তো হুম, এটা করলেই আমি বিপ্লবটাকে একটু খাটো করে ফেলছি। কাজে এটা বিপ্লবী হুম, সরকার হওয়া উচিত ছিল। আর হুম, ২ নম্বর কথা হচ্ছে, এটা আমার বক্তব্য, অনেকেই একমত নাও হতে পারে। আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ সংবিধানের যে অবস্থা, হুম, এটাকে রেখে আপনি ওই যে আপনি যে রাজনৈতিক ভবিষ্যতের কথা বললেন, আশা-আকাঙ্ক্ষার কথা বললেন, হুম, এই আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করা সম্ভব না। কাজে আমি মনে করি বাংলাদেশের এখন একটা সেকেন্ড রিপাবলিকের দিকে যেতেই হবে।
আর কোনো রাস্তা নাই যদি সত্যি সত্যি আমরা চাই যে দ্বিতীয় কোনো শেখ হাসিনার মতো দানব ফ্যাসিস্ট বাংলাদেশে আবার না আসুক। এটা চাইলে পরে আমাদের গোড়ায় হাত দিতে হবে। কাজে আমাদের বর্তমান সংবিধান বদলে ফেলে আমাকে নতুন সংবিধান তৈরি করতে হবে জনগণের মতামত নিয়ে, এবং সেই সংবিধান তৈরি করতে গেলে আগামী যে নির্বাচনটা হবে বাংলাদেশে, সেই নির্বাচনটা হতে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন। সরকারও প্রতিষ্ঠা হবে, কিন্তু তার সঙ্গে অবশ্যই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটাকে বলতে হবে, তার মানে তারাই সংবিধানটাকে নেবে। এবং সেই সংবিধানে এই আজকের তরুণের আশা আকাঙ্ক্ষা, আমরা যে চাই যে ফ্যাসিবাদ যাতে না আসে, সেটার একটা ব্যবস্থা সংবিধানে রাখতে হবে এবং বেশ কিছু পরিবর্তন আনতে হবে আমাদের সংবিধানে। যেমন আমি ব্যক্তিগতভাবে আপনাদের ফ্রান্সের সিস্টেম পছন্দ করি, আমার আমেরিকার সিস্টেম পছন্দ করি, সেখানে একটা ব্যালেন্স আছে। একজন প্রেসিডেন্ট বিশেষত আমেরিকাতে 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না, কাজে 8 বছর পরে তাকে বিদায় নিতেই হবে, আর কোন রাস্তা যত জনপ্রিয় হোক, যতই জনপ্রিয় হোক না কেন। যেমন ওবামা এখনো সবচেয়ে জনপ্রিয় লোক আমেরিকায়, কিন্তু ওবামার পক্ষে আর একবার প্রেসিডেন্ট হওয়া সম্ভব না। এবং এটা হলে পরে আপনার ওই যে পারিবারিক যে ব্যাপারটা বাংলাদেশে হয়ে যায়, যে পরিবারতন্ত্র তৈরি হয়, ওটা তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। আরেকটা হয়, আপনাদের দেশের কথা, ফ্রান্সের কথা বলছি এই জন্য যে প্রাইম মিনিস্টার এবং পার্লামেন্ট প্রেসিডেন্টের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার আছে। তো আমেরিকাতে আমার প্রাইম মিনিস্টার নাই, কিন্তু ওখানে চেক অ্যান্ড ব্যালেন্স করে সিনেট এবং কংগ্রেস। সুতরাং এই ধরনের একটা কিছু সিস্টেমে আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি। এখন যেটা করা আছে, ওয়েস্টমিনিস্টারের কথা আমরা বলেছি, কিন্তু ওয়েস্টমিনিস্টারের মাধ্যমেই কিন্তু ওই নাম বিক্রি করে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছে। ওই নাম বিক্রি করার ফলেই একই ব্যক্তি বারে বারে প্রধানমন্ত্রী হয়েছেন, বারে বারে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। সুতরাং আমার হচ্ছে যে এটা আমার বক্তব্য, বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি এটা না চায় তাহলে আমার বক্তব্যের কোনো অর্থ নেই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যাব না আমরা আমেরিকান কিংবা ফ্রেঞ্চ সিস্টেমে যাব, এটা আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। এবং এটা করতে গেলেই আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, এবং এটা করব। এবং সংবিধানে আমার খুব পরিষ্কারভাবে এই যে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে আলাদা করা, মানে যাতে করে কোন রকম রাজনৈতিক দলীয়করণ বিচার বিভাগে করা সম্ভব না হয়, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে বাংলাদেশের যে দুর্দশার মধ্যে পড়েছে বাংলাদেশ, তার জন্য আমি যদি 1 নম্বর কাউকে দায়ী করি, তাহলে বাংলাদেশের বিচার বিভাগ, জুডিশিয়ারি। আপনি এটা সবসময় বলেছেন, এক্স্যাক্টলি বলে আসছি এটা। এবং আপনি জানেন যে আমি প্রথম যখন এটার বিরুদ্ধে কথা বললাম 2010 সালে, এটার বিরুদ্ধে কথা বলেই আমি জেলে গেছি প্রথমবার। স্বাধীন বিচারের নামে তামাশা আর্টিকেল লিখে আমি জেলে গেছি প্রথম। তো সেই তখন হাসিনার বয়স, মানে হাসিনার এই সরকারের বয়স হয়েছে মাত্র 1.5 বছর যখন আমাকে প্রথম অ্যারেস্ট করা হয়। তো সেজন্য আমি বলছি যে এই যে বিচার বিভাগের এই ভয়াবহ দলীয়করণ, এটার থেকে বেরোতে না পারলে আপনি এই ফ্যাসিবাদকে আবার উত্থান থেকে রুখতে পারবেন না। কাজেই এই আশা আকাঙ্ক্ষা আমাদেরকে ধারণ করতে হলে এই সংবিধান বদলাতে হবে, আমাদের সেকেন্ড রিপাবলিকে যেতে হবে, এবং আগামী নির্বাচন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন হতে হবে। এটাই আমার প্রত্যাশা এবং আমার পরামর্শ দেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে। আমার এর পরের প্রশ্নটা একটু ভিন্ন। এই প্রশ্নটার উত্তরটা আমি এখনো খুঁজে পাইনি, যেটা আপনিও সবসময় বলেছেন যে আমাদের লড়াইটা কেন কঠিন হচ্ছে। এর কারণটা হচ্ছে যে আমরা এমন একটা জগতে, পৃথিবীতে বাস করি যেটা একটা ইসলামোফোব দুনিয়া, এবং এইটাকেই হাসিনা এবং ইন্ডিয়া খুব সাকসেসফুলি আমাদের লড়াই সংগ্রামকে ডিলিজিটিমাইজ করার জন্য ব্যবহার করেছে। কিন্তু এইটাকে, এই লড়াইয়ে কোনোভাবেই কাজে লাগাতে পারেনি। কেন পারেনি? এটা আমার কাছেও এটা একটা বিষয়, যেটা কেন পারলো না তারা শেষ পর্যন্ত। পারেনি বলতে আপনি কি 2013 সালের হেফাজতের আন্দোলনের কথা বলতে চাচ্ছেন? না, এই 2024-এর বিপ্লবে তারা কেন এই কার্ডটা খেলতে পারলো না? ও আচ্ছা আচ্ছা, কারণ এটা ভালো প্রশ্ন। এটার জবাব আপনিও যেটা বলছেন, এটার জবাব খুঁজে পাননি, তবে আমার কাছে একটা জবাব আছে। সেই জবাবটা হলো জিওপলিটিক্যাল জবাব। আমার কাছে দেশের জবাব না, আমার জিওপলিটিক্যাল জবাব আছে। সেটা হলো, আমি শুনতে আগ্রহী। আমি জিওপলিটিক্যাল জবাবটা আপনাকে দিচ্ছি যে ইসলামোফোবিয়া একেবারে এক্সট্রিম ফর্মে শুরু হলো কবে থেকে? 9/11 এর পর থেকে। তার আগে কিন্তু হান্টিংটনের থিসিস লেখা হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে হান্টিংটন বলছেন যে পশ্চিমা বিশ্বের ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে
নেক্সট ক্ল্যাশ হচ্ছে কার বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে এবং চায়নার বিরুদ্ধে। তিনি দুটোর কথা বলেছেন, ইসলাম এবং চায়না দুটোর কথা বলেছেন। তো 9/11 এর পরে যেটা হলো সেটা ইসলামের বিরুদ্ধে চলে গেল, চায়নাটা তখন একটু পেছনে চলে গেল, এবং বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট হলো সে কি বললো? আইদার ইউ আর উইথ আস অর ইউ আর এগেনস্ট আস। তার মানে তার যে কি বলবো, তার যে একতরফা একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে তার যে আমেরিকান যে অ্যাগ্রেশন ইরাকের বিরুদ্ধে, আফগানিস্তানের বিরুদ্ধে যে অ্যাগ্রেশন আমেরিকা, আপনি যদি তাকে সমর্থন না করেন তাহলে আপনি তার বিরুদ্ধে। এটা হচ্ছে মোদ্দা কথা ছিল। তো সেই সময় এই ইসলামোফোবিয়ার কার্ডটা ইন্ডিয়া খুব ভালোভাবে ব্যবহার করেছে। কারণ সেই সময় আপনার মনে আছে হয়তো কন্ডোলিজা রাইস ভারতে আসলেন 2005 সালে। শি ওয়াজ এট দ্যাট টাইম ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। উনি এসে বললেন যে ভারত আমাদের স্ট্র্যাটেজিক অ্যালাই, মানে দক্ষিণ এশিয়াতে কৌশলগত মিত্র হচ্ছে ভারত, এবং ভারতকে মোটামুটি দক্ষিণ এশিয়ার এক ধরনের হেজেমনিক মাস্টারের ক্ষমতা দিয়ে গেল আমেরিকা। কেন দিয়ে গেল? যে ইসলামকে রুখতে হবে। তো তখন বাংলাদেশে ক্ষমতায় কিন্তু বিএনপি। তো বিএনপি ক্ষমতায় থাকাতে হলো কি, আপনার মনে আছে তখন এই যে জঙ্গিবাদের নানা রকম কথা শুরু হয়ে গেল, এবং প্রচারটা করা হতো প্রধানত ভারত থেকে। এই প্রচার শুরু হয়ে গেল, এবং সেই প্রচার ভারত হলো, এবং অন্যান্য পত্রিকাতে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউতে কোকুন অফ টেরর নামে একটা আর্টিকেল লিখলো এক ভদ্রলোক, সেখানে বলে দিল বাংলাদেশ এখন নেক্সট আফগানিস্তান, এবং সেখানে লেখা ছিল বাংলাদেশ নেক্সট আফগানিস্তান হচ্ছে। এটা ভারতই করিয়েছে, যাতে করে ভারত বাংলাদেশের উপর একটা হেজেমনিক কন্ট্রোল তৈরি করতে পারে ইসলামিক কার্ড খেলে। এবং হাসিনা যখন সাকসেসফুলি ক্ষমতা নিল 2009 সালে, সে দেখলো যে সব থেকে কট্টর ইসলামোফোবিক বিশ্বে সে ক্ষমতা নিয়েছে, এবং ক্ষমতা ধরে রাখার জন্য একের পর এক জঙ্গি কার্ড সে খেলতে লাগলো। এবং আমি বিশ্বাস করি তার জঙ্গিবাদের যে সমস্ত গল্প আমরা শুনতে পাই তার 99% ভুয়া, এবং এগুলো গ্রামের দরিদ্র মানুষদের ধরে নিয়ে এসে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। পিনাকি, আপনি একসময় বামপন্থী রাজনীতি করতেন, আপনি চিন্তা করে দেখুন যে কত করুণ, যে গ্রামের মানুষদের কেন এনেছে ধরে? কারণ তাদের জন্য কেউ কাঁদবে না, এক্স্যাক্টলি, তাদেরকে কেউ চিনবে না, তারা ফেসলেস। এই ধরনের ফেসলেস মানুষদের ধরে এনে, আমি নিজে ডিবিতে দেখেছি, আটকে রেখে দিয়েছে গ্রামের দরিদ্র লোকদের দিনের পর দিন। বাংলাদেশের আইনে তো আপনি 24 ঘন্টার বেশি রাখতে পারবেন না। তাদেরকে রাখতো কিভাবে জানেন? তাদের কোনো হদিসই ছিল না, কোনো রেকর্ডই নাই তাদের, মানে গুম করে নিয়ে আসতো, গুম করে নিয়ে এসে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে গিয়ে সেই বাড়ি শুদ্ধ বোমা মেরে উড়িয়ে রীতিমতো হত্যাকাণ্ড চালিয়েছে এই হাসিনা সরকার। এবং আমেরিকার কাছ থেকে বাহবা নিয়েছে, ইন্ডিয়ার কাছ থেকে বাহবা নিয়েছে যে আমরা জঙ্গিবাদ দমন করছি বাংলাদেশে। এটা করতে করতে এই কাজটা ভালোই চলছিল, এই ব্যবসাটা হাসিনার বেশ লাভজনক ব্যবসা ছিল ফর অ্যাবাউট 10 years। কিন্তু যেই মুহূর্তে আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার হয়ে গেল, তারা চলে যাওয়ার পরে আর ইসলামিক কার্ড আর আমেরিকার জন্য জরুরি না, প্রায়োরিটিতে নাই আমেরিকার। তার প্রায়োরিটি কি আসলো? চায়নাকে মোকাবেলা করতে হবে, চীনকে মোকাবেলা করা হলো এখন প্রায়োরিটি। এবং এরপরে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল রাশিয়ার সাথে, তখন এই ইসলামিক কার্ড আরো পেছনে চলে গেল। থ্রেটটা হলো আপনার নিজের দেশেরও, ফ্রান্সেও। ইউরোপের থ্রেট কে? ইউরোপের থ্রেট ইসলাম না, তো ইউরোপের থ্রেট তো রাশিয়া। যখন আপনার থ্রেট রাশিয়া হয়ে গেল, আমেরিকার লার্জার থ্রেট হয়ে গেল চায়না, তখন আমেরিকা চিন্তা করলো যে মুসলিম ওয়ার্ল্ডের সাথে আমার সম্পর্ক উন্নত করতে হবে। তো মুসলিম ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক উন্নত যদি করতে হয় আমেরিকাকে, তাহলে ইসলামিক আর্ট খেলা বন্ধ করতে হবে। তো ইসলামিক আর্ট খেলা যে মুহূর্তে আমেরিকা বন্ধ করে দিল, তখন আর এই কার্ডের আর কোনো মূল্য রইল না। এটা হচ্ছে প্রধান কারণ, যে কারণে এবার ইসলামিক আর্ট খেলতে পারে নাই হাসিনা, ব্যর্থ হয়েছে। খেলার চেষ্টা করেছে, রাজাকার বলেছে, বিভিন্ন কথা বলেছে, ইসলামিস্ট মুভমেন্ট বলা হয়েছে, এসব বলা হয়েছে, কিন্তু এই কার্ড ইন্ডিয়াও খেলতে চেয়েছে, ভারতের মিডিয়াতেও এসব লেখা হয়েছে, কিন্তু ভারত এবং হাসিনা ছাড়া পৃথিবীর আর কোন দেশ ইসলামিক কার্ড অ্যাকসেপ্ট করে না। আরেকটা হয়ে গেল কি, লড়াইয়ের ময়দানে ডান বলুন, বাম বলুন, ইসলামী এই যে মাদ্রাসার ছাত্র বলুন, সেকুলার এডুকেশনের ছাত্ররা বলুন, সবাই তো একাকার হয়ে গেল, সবাই তো মিশে গেল।
হ্যাঁ, ওদিকে 13 জন হিন্দু সম্প্রদায়ের শহীদ হয়েছে, মারা গেছে 13 জন চিন্তা মানুষ। করে দেখেন আপনি, তাহলে এখানে আপনি ইসলামিক আর্ট খেলবেন কি করে? সে এক হয়ে গেছে তো। এখানে দুটো গ্রুপ, একটা ফ্যাসিস্ট গ্রুপ আর একটা অ্যান্টি ফ্যাসিস্ট গ্রুপ। তো এই এক্স্যাক্টলি। লড়াইটা তো ফ্যাসিজমের বিরুদ্ধে। এই লড়াইটা তো কোনো ধর্মের বিরুদ্ধে না, কোনো বর্ণের বিরুদ্ধে না, কোনো গোত্রের বিরুদ্ধে না। এই লড়াই হচ্ছে ফ্যাসিজম অ্যান্ড অ্যান্টি ফ্যাসিজম। তো অ্যান্টি ফ্যাসিজম যখন এক হয়ে গেল, তখন এখানে আর ইসলামিক আর্ট খেলার কোনো সুযোগ কোনো রইল না। সুযোগ আমি নেই। আপনাকে ইয়ের কথা, আমি তো বললাম চানখানপুলের কথা, যেখানে লড়াই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজের আপনার কলেজ, এখানকার ছাত্রছাত্রীরা লড়াই করেছে। আর ওইদিকে যাত্রাবাড়িতে লড়াই করেছে, ওখানে অনেকগুলো মাদ্রাসা আছে যাত্রাবাড়িতে। মাদ্রাসার ছেলেরা চলে এসছে, হাজারে হাজারে, লাখে লাখে চলে এসছে রাস্তার মধ্যে লড়াই করতে। তো এই যে লড়াইয়ের মাঠের একতা, আপনি দেখুন আগে কি হতো, ইউনিভার্সিটির জীবনের কথা মনে করেন আপনার, সর্বদলীয় ছাত্র ঐক্য করতে হতো, মনে আছে আপনার? ছাত্র পরে প্ল্যাটফর্ম করতে হতো। তো আগে প্ল্যাটফর্ম করতো, তারপরে লড়াইতে নামতো। আর এবার কি হচ্ছে, কোনো প্ল্যাটফর্ম নাই, কিন্তু লড়াইয়ের মাধ্যমে তো লড়াইয়ের মাঠে সব এক হয়ে গেছে। সবাই এই ঐক্য আপনি ভাঙবেন কি করে? যে ঐক্য লড়াইয়ের ময়দানে হয়, সেই ঐক্য তো আপনি ভাঙতে পারবেন না। এই জন্যই এবার আর ইসলামিক আর্ট কাজ দেয় না। আমার একটা সম্পূরক প্রশ্ন আছে আপনার এই আলাপের প্রেক্ষিতে। যখন এই পশ্চিমা বিশ্ব ইসলাম প্রশ্নের কার্ডটা তৈরি করে ভারতকে এই অঞ্চলের চৌকিদারি দিল এবং ভারত বিএনপির বিরুদ্ধে এই ইসলামিক কার্ড খেলা শুরু করলো, জঙ্গিবাদের কার্ড খেলা শুরু করলো, বিএনপি নেতৃত্ব, বিএনপি সরকার কি এই বিপদটা আজ করতে পেরেছিল? সেটা অবশ্য বলতে পারবো না। আপনি বলতে পারেন যে আপনি তখন সরকারে ছিলেন। হ্যাঁ, আপনি তখন তাহলে আপনার মনে আপনি বুঝবেন ব্যাপারটা, বিকজ ইউ আর এ প্রফেশনাল। আমি কিন্তু টেকনোক্রেট হিসেবে ছিলাম। আমি কোনো রাজনৈতিক দল কখনো করি নাই, কোনো রাজনীতির সাথে জড়িত কখনো ছিলাম না। আমার কাজ ছিল বিনিয়োগ বোর্ডের বিনিয়োগ দেখা, ইনভেস্টমেন্ট দেখা, এবং শেষ 1.5 বছরে এনার্জি অ্যাডভাইজার হিসেবে দেশের জ্বালানির সমস্যা দেখা। বিদ্যুৎ না, কিন্তু অনেকে আবার আমাকে বিদ্যুতের জন্য গালাগাল করে দেখি আমি মাঝে মাঝে, লোক যা আপনি বিদ্যুতের কি করেছেন। আমি বিদ্যুৎ মন্ত্রী ছিলাম না, বলে রাখা পরিষ্কার করে বলা দরকার। আমি জ্বালানি উপদেষ্টা ছিলাম, বিদ্যুৎ কিন্তু আমার দায়িত্বে ছিল না। যাই হোক, তো সুতরাং তখন আমি রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামাতাম না, খুব একটা। রাজনীতি নিয়ে আমি মাথা ঘামানো শুরু করেছি পিনাকি 1/11 এর পর থেকে। কারণ 1/11 আমার মনে হয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব চলে যাচ্ছে, এবং 1/11 আমার মনেই হয়েছে যে এটা ভারত করিয়েছে 1/11, এবং সেটা পরবর্তী সময়ে প্রণব মুখার্জির বইতে প্রমাণিত হয়ে গেছে যে ভারত কতটা জড়িত ছিল 1/11 এর সঙ্গে। কাজেই আমি মনে করি যে বিএনপি ওই সময় হয়তো রাজ করতে অতটা পারে নাই, যে এই কার্ডটা কিভাবে খেলা হবে, এটা আমার ধারণা যে আজ করতে সক্ষম হয়নি। আবার এবার মানে যেহেতু ওই যে বলে না যে মানে চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলে ভয় লাগে, তো ওই যে আজ করতে পারে নাই বিএনপি, সেই ভয় থেকে এবার দেখেন এই এত বছর ধরে তারা ইসলামী দলগুলোর সাথে একটা দূরত্ব বজায় রেখেছে। তার মানে নিজের সেকুলার ক্রেডেনশিয়াল প্রমাণ করবার জন্য তারা জামাত ইসলাম এবং অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে তারা একটা দূরত্ব বজায় রেখেছে। কিন্তু সেটাও আবার স্ট্র্যাটেজিক মিস্টেক হয়ে গেছে। কারণ আমি মনে করি আবারও আমার ভুল হতে পারে, যে ঐক্যটা এখন গড়ে উঠলো আমরা দেখলাম, এবং যেখানে ধর্ম বর্ণ সব বাধা অতিক্রম করে গেছে, এই ঐক্যটা একতরফা ডামি নির্বাচনের আগেও হতে পারত বিএনপি যদি এই ইসলামিক কার্ড প্রশ্নে এত সেন্সিটিভ না হতো। বিএনপি এবার আবার অতিরিক্ত সেন্সিটিভ হতে গিয়ে বিএনপি কিছুটা সময় নষ্ট করে ফেলেছে আমার মনে হয়। বিএনপির উচিত ছিল গত বছরই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া এবং এইভাবে মাঠে নেমে যাওয়া, যেভাবে ছাত্রদের নেতৃত্বে পুরো জাতি মাঠে নামলো। তো সেখান থেকে আমার মনে হয় যে বিএনপির এই ইসলাম কার্ডটা নিয়ে তাদের নিজেদের মধ্যে একটু বিশ্লেষণের প্রয়োজন আছে, এবং ইসলাম কার্ডটা যে এখন অতি ব্যবহারে জীর্ণ, এটা তাদের বোঝা দরকার। আমার মনে হয় বিএনপি এখন পর্যন্ত বুঝতে পারছে না যে ইসলামিক কার্ড এখন আর কাজে দেবে না। অবশ্যই এখানে একটা রাজনীতিও থাকতে পারে। রাজনীতি একটু বলে রাখি আপনাকে, এটা বুঝতে হবে যে যখনই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং ফেয়ার নির্বাচন হবে, তখন কিন্তু জামাত এবং বিএনপি একে অপরের প্রতিদ্বন্দ্বী। এটা তো আপনি জানেন পিনাকি। অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে জামাত এবং বিএনপির মধ্যে মেইন কম্পিটিশন আওয়ামী লীগ 3 নম্বরে ছিল। যেমন আমি এক্সাম্পল বলতে পারি চাঁপাইনবাবগঞ্জ, যেমন এক্সাম্পল ঝিনাইদহ,
তো ঝিনাইদহ চাঁপাইনবাবগঞ্জে ১-২ কিন্তু বিএনপি এবং জামাত, ৩ হচ্ছে আওয়ামী লীগ। তো তখন আবার এদের মধ্যে একটা কম্পিটিশনের ব্যাপার আছে কিন্তু, কাজেই এই 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 প্রতিযোগিতা বোধহয় থাকবে এদের মধ্যে। আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে বিএনপি জামাতের মধ্যে আর কোন সেই রকম ঐক্য ভবিষ্যতে হবে। আমি দেখতে পাই না আর কি, আমি মনে করি না এমন কোন ঐক্য ভবিষ্যতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন এখন তো আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কিভাবে ফিরে, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ নট অ্যাজ আওয়ামী লীগ তার এই দলের নাম নিয়ে, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব করে, এই যে সো কল্ড সেকুলার মুক্তিযুদ্ধের পক্ষের বাম সিপিবি ঘরানা এইসব মিলে ছায়ানট এইসব মিলে যে কালচারাল এরেনা, যে ভারত সমর্থিত ভারতের পক্ষের যে একটা পলিটিকো কালচারাল যে সেকশন বাংলাদেশের রাজনীতিতে এতদিন রাজত্ব করেছে, এটা ফিরে আসবে অন্য কোনো নাম নিয়ে আর কি। এটা ইভেন পপুলার ইয়েতেও, পপুলার ডিসকোর্সেও এটা বলে যে আমরা জানতাম যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু ডাকাত হয়ে যে ফিরে আসবে সেটা বুঝতে পারিনি, এইরকম করে বলে আর কি। কিন্তু আওয়ামী লীগ বা এই কালচারাল ইন্ডাস্ট্রিটা কোনো না কোনো ভাবে ফিরে আসার চেষ্টা করবে। সেটা কিভাবে ফিরে আসার চেষ্টা করতে পারে এবং তাদের ফিরে আসার এই প্রসেসটা সাকসেসফুল হবে কিনা আপনার কি মনে হয়? আচ্ছা, আমি একটু তুলনা করি ১৯৭৫-এর সাথে, কেমন? কারণ ১৯৭৫-এ আওয়ামী লীগের এভাবেই পরাজয় হয়েছিল, কিন্তু সেটা হয়েছিল যে আপনি বললেন না বিপ্লব এবং অভ্যুত্থানের পার্থক্য। ১৯৭৫ একটা অভ্যুত্থান ছিল, এটা বিপ্লবে পরিণত হয় নাই, এবার কিন্তু বিপ্লব হয়েছে। কাজে ৭৫-এর সাথে এবারের চরিত্রগত পার্থক্যটা এখানে ১। ২ হচ্ছে যে ৭৫-এ তারা ফিরে আসতে পেরেছিল, কারণ হচ্ছে তারা ওই যে আপনি প্রো ইন্ডিয়ান যে শক্তিগুলোর কথা বললেন এবং যে সকল বাঙালি জাতীয়তাবাদের বয়ান, এবং যেই বয়ানের প্রগতিবাদী বয়ান, প্রগতিশীল, এটা তো একটা মানে কি বলবো, এটা এক ধরনের ভণ্ডামি, আমি এটাকে ভণ্ডামি বলি। প্রগতিশীলতা মানেই বাঙালি জাতীয়তাবাদ হতে হবে, কারণ যখনই বাঙালি জাতীয়তাবাদ আপনি বলেন, এটাও কিন্তু একটা ন্যারো জাতীয়তাবাদ। আপনি বাঙালি জাতীয়তাবাদ বলতে গিয়ে তো আপনি অন্যদের বের করে দিচ্ছেন। আপনার যেমন আপনার মনে আছে শেখ মুজিব বলেছিল মানবেন্দ্র লারমাকে, ওইসব চাকমা বাঙালি হয়ে যায়, সবাই বাঙালি হয়ে যায়, মনে আছে না? তো কাজেই বাঙালি জাতীয়তাবাদ মানেই প্রগতিশীলতা, এটা তো আমি মানি না। কারণ বাঙালি জাতীয়তাবাদের যদি আমি উত্থান পর্বটা দেখি, এর উত্থান পর্ব কিন্তু কলকাতায়, এবং কলকাতায় কবে? 18th সেঞ্চুরিতে। মানে যখন এই বাঙালি জাতীয়তাবাদ বা বেঙ্গলি রেনেসা, আমি যদি আরো পরিষ্কার করে বলি, বেঙ্গলি রেনেসা যে আসলো 18th সেঞ্চুরিতে, যেটা নীরদ চৌধুরী খুব চমৎকার বই লিখেছেন, ওই যে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, ওর মধ্যে খুব চমৎকার বর্ণনা আছে, ওই সময়ের বর্ণনা নীরদ চৌধুরীর বইতে। এবং সেখানে উনি বলেছিলেন যে বাঙালি রেনেসার বা বাঙালি জাতীয়তাবাদের ওই বয়ানে মুসলমানদের কোনো জায়গা ছিল না, মুসলমানরা সেখানে বহিরাগত ছিল। সুতরাং বাঙালি জাতীয়বাদের যে উত্থান, সেটাই কিন্তু প্রশ্নবিদ্ধ, সেটা ইনক্লুসিভ না, সেটা তো আপনি মুসলমানদের ধারণ করে নাই, তখন আপনি ইনক্লুসিভ না তো। কারণ বাঙালির মধ্যে তো মেজরিটি জনসংখ্যা এখন মুসলমান ধর্মাবলম্বী, তো মুসলমানদের বাদ দিয়ে আপনি কি জাতীয়তাবাদের কথা বলছেন? তো ওই জাতীয়তাবাদের ব্যাখ্যা থেকে যেটা নিয়ে এসেছিল শেখ মুজিবুর রহমান বা পরবর্তীতে আওয়ামী লীগ, সেটা বেসিক্যালি ইসলামোফোব ব্যাখ্যা। এই জন্য রাজাকার শব্দটা আপনি দেখেন, রাজাকার গত 53 বছর ধরে বাংলাদেশে রাজাকারের গল্প শোনানো হয়েছে, 53 বছর ধরে। কিন্তু যেটা সবচেয়ে বড়, এবং 53 বছর ধরে ভারতের কাছে কৃতজ্ঞতার বয়ান ফেরি করা হয়েছে। হ্যাঁ, ভারত 71-এ আমাদের মুক্তিযুদ্ধে অবশ্যই সাহায্য করেছে, এটা তো ইতিহাস, আমি ইতিহাসবিদ হিসেবে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু ভারত কি শুধুমাত্র এটা ওয়াজ ইট এ ফিলান্থ্রপিক ভেঞ্চার ভারতের তরফ থেকে, মানে খুব দয়া করে করেছে? না, ইট ওয়াজ এ উইন উইন সিচুয়েশন ভারতের জন্য। ভারত 1947-এর পর থেকেই সাউথ এশিয়াতে প্রভুত্ব করতে চেয়েছে, হেজেমনিক কন্ট্রোল এস্টাবলিশ করতে চেয়েছে, এটা ইতিহাস। কিন্তু পাকিস্তান তার জন্য বাধা সৃষ্টি করেছে। যদিও পাকিস্তান সাইজে ছোট, অর্থনীতিতে দুর্বল, তারপরেও পাকিস্তান চ্যালেঞ্জ করেছে ভারতের হেজেমনিক ইচ্ছাটাকে। তো চ্যালেঞ্জ করে সাকসেসফুলি চ্যালেঞ্জ করেছে। এবং 1947-এর যে যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, এবং 1965-এর যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু স্টেলমেট হয়েছিল, কেউই জিততে পারে নাই, এটা স্টেলমেটের মধ্যে দিয়ে শেষ হয়েছিল।
সো 1971-এ যখন আমরা স্বাধীনতা চাইলাম বা মুক্তিযুদ্ধ শুরু হলো, ইট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর ইন্ডিয়া পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য, এবং দে ওয়ার সাকসেসফুল। পাকিস্তান পর্যদস্ত হলো, বাইফার্কেটেড হলো, দুই ভাগ হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হলো। এবং ভারতের জন্য পাকিস্তানকে শিক্ষা দেওয়া গেল, প্লাস ইস্টার্ন সেক্টরে তার যে বিপুল ব্যয় ছিল, তার যে ব্যয় ছিল, সামরিক ব্যয় ছিল, সেই ব্যয়টা তার ড্রাস্টিক্যালি কমে গেল। কারণ ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ তখন একটা নতুন দেশ, ফ্রেন্ডলি টু ইন্ডিয়া, শুধু ফ্রেন্ডলি না, ইন্ডিয়ার কাছে নতজানু, তো নতজানু ইন্ডিয়া। কাজে ভারত তার নিজের স্বার্থে আমাদেরকে সাহায্য করেছে, আমিও আমার স্বার্থে ভারতের সাহায্য নিয়েছি। তো এটা ইট ইজ এ ক্লাসিক্যাল উইন উইন সিচুয়েশন। এখানে ভারতেরও আমার প্রতি কৃতজ্ঞতা হওয়ার কিছু নাই, আমারও ভারতের কাছে কৃতজ্ঞ হওয়ার কিছু নাই। আমার মনে হয়, আমি একটু বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই আপনার সাথে। আমার মনে হয় যে বাংলাদেশের স্বাধীনতা, এটার জন্য ভারতের বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এটা আমি বলি। এটার কারণটা, এটা কারণ আছে, খুবই স্পেসিফিক কারণ আছে। আমি এটা খুব আবেগ নিয়ে বলছি না, খুবই স্পেসিফিক কারণ আছে। ধরেন আজকে যদি বাংলাদেশ অখণ্ড পাকিস্তানের অংশ থাকতো বা পূর্ব পাকিস্তান হিসেবে থাকতো, তাহলে তো আজকে বাংলাদেশের ঢাকাতে আমরা একটা পারমাণবিক বোমা ফিট করে রাখতাম অবশ্যই, ন্যাচারালি। অবশ্যই, তাহলে থাকতো, এবং এটা তো দিল্লির দিকেই আমরা ফিট করে রাখতাম। তো এই যে তার বিশাল বড় নিরাপত্তা ঝুঁকি, এটা যে বন্ধ হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে, এর জন্য অবশ্যই তাদের আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আমার আবার আপনাকে আমি একটু দ্বিমত করি, কিন্তু আমি তো স্বাধীন হয়েছি, কাজে আমি তো ভারত সাহায্য না করলে স্বাধীন হতে পারতাম না, এটা তো বাস্তবতা। এখানেও আমি আরেকটু দ্বিমত করতে আমি চাই। বলছি যে ভাই, কেউ কারো কাছে কৃতজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আরেকটু দ্বিমত করতে চাই। না, আমি আরেকটু দ্বিমত করি, জিও পলিটিক্সে কৃতজ্ঞতার কোনো জায়গা নাই। এটা খুবই কি বলবো, কঠিন জায়গা। এখানে সবই দেয়া নেয়ার ব্যাপার। সো ইট ইজ এ উইন উইন, আমরা ওটাকে মেনে নেই। আমি কৃতজ্ঞ থাকতে রাজি না যে 53 বছর ধরে আমি কৃতজ্ঞতার ঋণ শোধ করে যাব, এই বয়ান যে ছিল আওয়ামী লীগের, ওই বয়ান কিন্তু হেরে গেছে এই বিপ্লবে। এক, দ্বিতীয় যেটা বয়ান হেরে গেছে, রাজাকারের বয়ান হেরে গেছে। কারণ যে মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হয়েছে যে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কিংবা তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার, তাহলে রাজাকারের কার্ডও শেষ। যেমন ইসলামোফোবের কার্ড শেষ হয়ে গেছে, তো আপনার রাজাকারের কার্ড নাই। ভারতের কাছে কৃতজ্ঞতার কার্ড তো নাই। আমি মনে করি আমার এই 71 বছর বয়সে আমি এত বেশি ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে কোনোদিন দেখি নাই। আমি এখন যে সেন্টিমেন্ট দেখছি, তার মানে ভারতের পুরো রাজনীতিটাই ভুল হয়েছে। ভারত বাংলাদেশে যে রাজনীতি করেছে গত 16 বছর ধরে, সেটা একটা ডিজাস্টার হয়েছে। ভারতের নিজের সোল সার্চিং করা উচিত, তাদের রয়ের নিয়ে বসা উচিত, অজিত দোভালকে নিয়ে বসা উচিত, অমিত শাহের বসা উচিত, মোদী সাহেব, সবাই মিলে যে আমরা ভুল রাজনীতি করেছি, এটা মানা উচিত তাদের। ইট ওয়াজ এ রং পলিসি অফ ইন্ডিয়া। যে কারণে এই মুহূর্তে বাংলাদেশে যে পরিমাণ ভারতের প্রতি যে পরিমাণ তাদের ক্রোধ, এবং খুব সঙ্গত কারণেই এরকম ক্রোধ আমার মনে হয় না আর কোন দেশে এই মুহূর্তে ভারতের প্রতি আছে। পাকিস্তানেও এতটা আছে কিনা আমার সন্দেহ এই মুহূর্তে আছে কিনা। তো কাজেই এই যে ভারতের প্রতি কৃতজ্ঞতার যে বয়ান, সেটা শেষ হয়ে গেছে। রাজাকারের বয়ান শেষ হয়ে গেছে, বাঙালি জাতীয়তাবাদের বয়ানও শেষ হয়ে গেছে। তো আওয়ামী লীগকে আসতে হলে, আপনি তো জানেন এগুলো, আপনি আমার চেয়ে বেশি ডাইরেক্ট পলিটিক্স করেছেন, বয়ান ছাড়া রাজনীতি হয় নাকি? তাহলে শেখ মুজিব মারা যাওয়ার পরেও কিন্তু বয়ানটা ইনট্যাক্ট ছিল, আওয়ামী লীগের কাছে বয়ানটা ইনট্যাক্ট ছিল, এটা বুঝতে হবে আপনাদেরকে। পলিটিক্যাল ন্যারেটিভটা ইনট্যাক্ট ছিল, সেই পলিটিক্যাল ন্যারেটিভ এখন গন। তার সঙ্গে যোগ হয়েছে ফ্যাসিজম, ফ্যাসিস্ট। মানে এখন কিন্তু সারা বিশ্ব বলছে, আমি বিভিন্ন পত্রিকা, আপনিও পড়ছেন নিশ্চয়ই, সব বড় বড় পত্রিকা বলছে যে মোস্ট নটোরিয়াস ডিক্টেটর অফ প্রেজেন্ট এরা শেখ হাসিনা। মানে তার সম্পর্কে এখন এই কথাগুলো সব জায়গাতে আসছে। এবং বিশেষত এই যে আন্দোলনের প্রায় 3 সপ্তাহ ধরে আন্দোলন চলেছে, জুলাই থেকে আপনার 5ই অগস্ট পর্যন্ত, যে পরিমাণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে শেখ হাসিনার ডাইরেক্ট নির্দেশে, সরাসরি নির্দেশে, এটা অকল্পনীয়। আপনি ভাবতে পারেন, দেশের মানুষকে, নিজের দেশের মানুষকে হেলিকপ্টার দিয়ে গুলি করছে, নিজের দেশের মানুষকে স্নাইপার দিয়ে গুলি করছে, এটা অকল্পনীয় বারবারিজম, মনস্টার। তো কাজেই
বয়ান নাই, পলিটিক্যাল বয়ান নাই, হুম, তার সঙ্গে যোগ হয়েছে এই অকল্পনীয় ব্রুটালিটি। এর থেকে আওয়ামী লীগের ফিরে আসা, আমি বলবো না যে কোনো রাজনীতি শেষ হয়ে যায়, কোনোটাই হয়তো শেষ হয় না, কিন্তু ফিরে আসা খুব কঠিন। শেখ হাসিনার পক্ষে তো সম্ভবই না, আমি এটা ভাবি না শেখ হাসিনার পক্ষে সম্ভব। তাহলে ইন্ডিয়া কি কিছু করবে না? অবশ্যই ইন্ডিয়া করবে। ইন্ডিয়া যেটা করবে যে যারা ক্ষমতায় আসবে তাদেরকে ইন্ডিয়া এখন প্ল্যান বি হিসেবে হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে আপাতত বাইরে রেখে যারা ক্ষমতায় আসুক, যেমন বর্তমানে ইউনিট সরকার ক্ষমতায় আছে, তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে ইন্ডিয়া। এবং সেখানেই আমার মনে হয় যে এই চেষ্টা হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং এই চেষ্টা তো ভারত করেই যাবে। আমি এই প্রসঙ্গে আসবো, জাস্ট আমি তারপরে আপনার আগের আলাপের সূত্র ধরেই বলি, আপনি এটা বেয়াদবি হিসেবে নেবেন না। সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে বাংলাদেশ তো স্বাধীন হয়েছে, মানে পাকিস্তান কি স্বাধীন রাষ্ট্র ছিল না? অবশ্যই ছিল, তাহলে কিন্তু আমি আবার বলি পাকিস্তান স্বাধীন ছিল, কিন্তু আপনি তো বয়সে অনেক ছোট, আমার বয়সে তখন খুব বেশি না, 17 বছর তখন বয়স। কিন্তু আমার মনে আছে যে জুলাই আগস্ট মাসের দিকে বাংলাদেশের জনগণের অধিকাংশের মধ্যে পাকিস্তান আর এই স্বাধীন রাষ্ট্রের যে চিত্র, সেটা জনগণের মধ্যে ছিল না, একটা পরাধীন ভাব চলে এসেছিল। তারপরে পাকিস্তানকে আর রক্ষা করার কোনো সুযোগ ছিল না, কিন্তু একটা মিস্টেক করেছিল। এটা একটা নতুন একটা, আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, প্রশ্ন না, আলোচনার বিষয়বস্তু দিচ্ছি পিনাকি, যেহেতু আপনি পুরনো আলোচনায় চলে গেছেন। আমি আজ পর্যন্ত এই কথাটা বলি নাই, আজকে বলি আপনার অনুষ্ঠানে। সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম তো করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। 75-এ 71-এর মার্চের ক্র্যাকডাউনের পরে স্বাধীনতা, ওটাই একমাত্র পথ ছিল, আমাদের কোনো প্ল্যান বি এর কোনো জায়গা ছিল না। কিন্তু আমাদের যারা তখন নেতৃত্ব দিয়েছেন সেই সময়, যারাই হোক, আমি কারো ব্যক্তিগতভাবে নাম নিচ্ছি না, আমি সবাইকেই বলছি, যারা মুক্তিযুদ্ধ করেছেন বা স্বাধীনতার লড়াই করেছেন, তারা একটা চিন্তা তখন করেন নাই। হয়তোবা জামাতের মাথায় এটা ছিল, কিন্তু জামাত এটাকে আর্টিকুলেট করতে পারে নাই। সেটা হলো যে ঠিক আছে, পাকিস্তান থেকে তো আমি স্বাধীনতা পেলাম, ধরেন পেয়ে গেলাম, পাকিস্তান তো আমার থেকে 2000 কিলোমিটার দূরের একটা দেশ, এবং তার সাথে আমার জিওগ্রাফিক্যাল কোনো অ্যাটাচমেন্ট নাই, সে ইচ্ছা করলে আমাকে আর আক্রমণ করতে পারবে না। এবং দুই দেশের মাঝখানে, মানে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের মাঝখানে শক্তিশালী ভারত, তো আর একটা দেশ। কাজে একবার আমি যখন স্বাধীন হয়ে যাব, পাকিস্তান নিয়ে আমার আর দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আওয়ামী লীগ যেটা পাকিস্তান পাকিস্তান করে গেছে 53 বছর, সেটা কমপ্লিটলি পলিটিক্যাল বয়ান, এটার কোনো অস্তিত্বই নাই, এটা কোনো বাস্তবতাই নাই, এটা পলিটিক্যাল বয়ান। কিন্তু আমাদের যারা নেতা ছিলেন সেই সময়, বা আমাদের পূর্বপুরুষ, বা আমরা তখন ছোট, আমাদের যে বড় যারা জ্ঞানী ছিলেন, তারা একবারও চিন্তা করেন নাই যে আমরা তো আরো ভয়ঙ্কর, ভয়াবহ, হেজেমনিক অ্যান্ড মাচ মোর পাওয়ারফুল নেইবারের একেবারে পেটের মধ্যে আসলাম। তো আমরা স্বাধীনতা রক্ষা করব কি করে? এই চিন্তাটা 71-এ কেউ করেছেন? আমার মাথায় এটা কদিন ধরে আসছে, এই জন্য আপনার সাথে আজকে বলে ফেললাম আমি। এই চিন্তাটা কি কেউ একজনও কি করেছিলেন তখন? আমার মনে হয় না। জামাত বলেছিল আমরা, মানে তারা অনেকটা ধর্মীয় দিকে চলে গেছিল। আমি এখানে কিন্তু ধর্ম টানছি না, আপনি খেয়াল করেন পিনাকি, আমি ধর্ম টানছি না, আমি একেবারে মানে রাজনীতির কথা বলছি। যে আমি যে স্বাধীন সত্তা হিসেবে ভারতের মতো দেশ, এই বিশাল দেশ, এর সাথে টিকে থাকবো, আমার পলিসিটা কি হবে? ভারত কি আমাকে স্বাধীন থাকতে দেবে? দেয় নাই তো। ইতিহাস বর্ণনা করে, ইতিহাস প্রমাণ করেছে এই বিপ্লবের আগ পর্যন্ত আমাকে তো স্বাধীন থাকতে দেয় নাই তো ভারত। ভারত তো আমার সবকিছু কন্ট্রোল করেছে 16 বছর, আমার রাজনীতি কন্ট্রোল করেছে, আমার ভিতরে এসে গুম করেছে ভারত, ধরে নিয়ে গেছে, লোক হত্যা করেছে, আমার ভোটাধিকার হরণ করে নিয়ে গেছে বাংলাদেশের আজকে 35 বছর পর্যন্ত যে যুবকের বয়স, সে ভোট দিতে পারে নাই, এবং ভোট না দেওয়ার জন্য সম্পূর্ণভাবে ভারত দায়ী। ভারত হাসিনাকে বসিয়ে রেখেছে, ভারত বলেছে নির্বাচনে কোনো প্রয়োজন নাই, ভারত আমেরিকাতে ইউরোপে গিয়ে লবি করেছে যাতে করে হাসিনা ইলেকশন ছাড়া চাপে না থাকে। তাহলে ভারত সম্পূর্ণভাবে দায়ী আমার অধিকার হরণের জন্য। তো আমার স্বাধীনতা তো ভারত হরণ করে নিয়ে গেছে, একতরফা ভাবে ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, আমার পোর্ট নিয়ে গেছে, আমাকে পানিতে ডুবিয়ে মারছে,
আবার শুকনার সময় আমাকে মরুভূমি করে দিচ্ছে। তো আমি তো স্বাধীন থাকতে পারি নাই। তো স্বাধীন যে থাকতে পারলাম না, এটা কি আপনি বললেন না যে বিএনপি কি ইসলামিক আর্টটা বুঝতে পেরেছিল? আমার প্রশ্ন করতে ইচ্ছে করে যে 71 এ যারা স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন, তারা কি বুঝতে পেরেছিলেন বা তারা কি চিন্তা করেছিলেন যে ভারতের সাথে লড়াই করে আমি স্বাধীনতা কিভাবে রক্ষা করব? এই চিন্তাটা কি কারো মাথায় এসেছিল? আমার মনে হয় আসে নাই। আমি আমি হয়তো জানেন যে আমার একটা বই বেরোচ্ছে, এটা উপন্যাস। আমি আসলে উপন্যাসের আদলে বাংলাদেশের ন্যারেটিভটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। মানে উপন্যাস হলে পড়তে আগ্রহ থাকে সেইজন্যে। তো এটা আসলে পলিটিক্যাল উপন্যাস বলতে পারেন। তো আমি এই মুক্তিযুদ্ধের প্রশ্নটা এনেছি এবং বাংলাদেশের স্বাধীনতা এবং ভারতের সাহায্য, এই প্রশ্নটাকে আমি একটা মেটাফর দিয়ে ব্যাখ্যা করেছি। আমি বলেছি যে আমরা কুকুরকে তাড়াতে নেকড়েকে ডেকে এনেছিলাম। চমৎকার। তার মানে আমি যেটা বলেছি আপনি সেটাই বলছেন। এক্সাক্টলি, আমার এক্সাক্টলি, কথাটাই কিন্তু আপনি বলছেন। এক্সাক্টলি, যে এক্সাক্টলি। এটা নিয়ে বাংলাদেশে এই কখনো কিন্তু ডিসকোর্স আমরা শুনি নাই আলোচনা। এই আলোচনা করতে আমরা মানে সবাই হয়তো ভয় পেয়েছে অথবা কেউ চিন্তা করে নাই বিষয়টা। আবার কেউ হয়তো বলবে আমি স্বাধীনতা বিরোধী। হ্যাঁ, জামাত প্রশ্নটা কি বানায় দিবে। হ্যাঁ, এটা প্রশ্নটা কিন্তু স্বাধীনতা বিরোধিতার প্রশ্ন না। এক্সাক্টলি। প্রশ্নটা হচ্ছে আমার স্বাধীনতা রক্ষার প্রশ্ন। জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন। জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন। কিন্তু সেই প্রশ্ন কই আমি তো কোথাও শুনি নাই। আমাদের এত বড়, বড় জ্ঞানী-গুণী ব্যক্তি ছিলেন, আলোচনা করেন নাই। কাজেই আপনি একটা কথা বললেন না যে আমাদের ভবিষ্যতের কি প্ল্যান থাকবে। তো ভবিষ্যতের প্ল্যানের মধ্যে আমার এটাও থাকতে হবে যে ভারতের আধিপত্যবাদের সাথে আমি কিভাবে লড়াই করব। তার মানে তার সাথে আমি যুদ্ধ করতে পারব না। কিন্তু আমার তো একটা পলিসি থাকতে হবে, একটা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকতে হবে, যাতে করে আমার সার্বভৌমত্ব ভারত গত 16 বছর যেভাবে আমার সার্বভৌমত্ব ছিনিয়ে নিয়েছিল এটা যেন আর না পারে। এটাই কিন্তু আমার প্রশ্ন। আমার শেষ প্রশ্নটা এটাই। যে তাই আসলে নাকি? কিভাবে, আচ্ছা। হ্যাঁ, কিভাবে আমরা এটা সম্ভব করে তুলবো? ভারতের সাথে আমাদের আগামী সম্পর্কটা কিভাবে স্থির হবে? আমরা কোন পররাষ্ট্র নীতিতে আমরা চলবো? ভারতের সাথে সম্পর্কটা আমাকে কিভাবে নির্ধারণ করব, পুনর্নির্ধারণ করব? এবং ভারতের এই যে হেজিমনিক আগ্রাসন এবং যেটাই বলেন যে বাংলাদেশের উপরে যে দমনমূলক একটা চরিত্র যে এতদিন ধরে রেখেছে, সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব? ভারত একটা বিশাল দেশ। মনে করে সবাই যে ভারত আমাদেরকে ঘিরে আছে। আমি অবশ্য আরেকটা ন্যারেটিভ দিয়েছি যে ভারত আসলে আমাদেরকে ঘিরে নাই। ভারতকেই নানা শত্রু রাষ্ট্র ঘিরে আছে। যার মধ্যে বাংলাদেশও আছে আরকি। যাই হোক, আমি এটা জানতে চাই যে ভারতের সাথে আগামী সম্পর্কটা আমরা কিভাবে রচনা করব? আমি এটা আসলে খুব বড় প্রশ্ন। এটা বোধহয় এই মানে একেবারে আমরা তো অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি। এই কম সময়ে এটার সম্পূর্ণ ব্যাখ্যা দেয়া বোধহয় খুব ডিফিকাল্ট। তবুও আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমেই তো আমাদের এই সরকারের একটা সমালোচনা করে ফেলি আপনার এখানে এই ভারত প্রসঙ্গে। যেমন ভারতের সাথে গত 16 বছরে এই বিগত ফ্যাসিস্ট এবং ভারতীয় পাপেট গভর্নমেন্ট যে রাষ্ট্রবিরোধী চুক্তিগুলি করে গেছে সেই চুক্তিগুলি নিয়ে কিন্তু আমরা কোনো বক্তব্য এখন পর্যন্ত শুনতে পাই নাই। অন্তত এটা রিভিউ করার জন্য এতদিন একটা কমিটি হওয়া উচিত ছিল, সেটা হয় নাই। তো এবং ডক্টর ইউনূস সাহেব সেদিন ভারতের প্রধানমন্ত্রী ইয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তো তিনি নরেন্দ্র মোদীর সাথে কেন টেলিফোনে কথা বললেন? অন্য কোনো প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলেন নাই, কাউকে ফোন করেন নাই। তাহলে কি উনি এক ধরনের ভারতকে এখনই একটা আপার হ্যান্ড দিচ্ছেন? তো এগুলো আমার প্রশ্ন, আমার মনে এই প্রশ্নগুলো এসছে। তো ভারতের সাথে যদি আমার মানে চোখে চোখ রেখে সম্পর্ক রাখতে হয় তাহলে আপার হ্যান্ড দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ কোনো ক্ষুদ্র রাষ্ট্র না। হ্যাঁ, আপনি বলতে পারেন 54,000 বর্গ মাইলের দেশ তো ক্ষুদ্রই, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। এটা যেন আমরা ভুলে না যাই যে 18 কোটি জনসংখ্যা। আর দেশ আমরা কিন্তু ভারত থেকে ইকোনমিক্যালি কোনো বেনিফিট পাই না। ইকোনমিক বেনিফিট কিন্তু সব ভারত বাংলাদেশ থেকে পায়। বাংলাদেশ সম্ভবত থার্ড লার্জেস্ট রেমিটেন্স প্রোভাইডার ফর ইন্ডিয়া। এটা একটা। যে পরিমাণ বাণিজ্য বাংলাদেশে করে ভারত, সেটাও মানে বিপুল অঙ্কের বাণিজ্য করে। কাজে সেই দিক দিয়ে বরং আমি সাইজে ছোট হতে পারি যে, কিন্তু আমার মার্কেট বড়, আমার জনসংখ্যা বেশি। কাজে ভারত আমাকে ইকুয়াল রেসপেক্ট দেবে আমাকে সভরেন কান্ট্রি হিসেবে। কিন্তু রেসপেক্ট আপনাকে নিতে হবে। আপনি যদি আগের সরকারের মতো বলেন যে ভারত আর আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, তাহলে আর আপনি রেসপেক্ট করতে হবে। কিন্তু আপনার রেসপেক্ট আদায় করতে হবে। সেখানে আমি মনে করি যে এই
এবং নরেন্দ্র মোদীর সাথে তিনি টেলিফোনে কথা বলেছেন। শুধুমাত্র নরেন্দ্র মোদীর সাথে কেন কথা বললেন? যদি কথাই বলতে হতো তাহলে তিনি তার সঙ্গে সঙ্গে চীনের প্রেসিডেন্টের সাথে কথা বলতেন বা প্রাইম মিনিস্টারের সাথে কথা বলতেন। সেভাবেই তার করা উচিত ছিল। কারণ আপনি কি করতে পারেন জিও পলিটিক্স, আবার সেই জিও পলিটিক্সে চলে আসি আমি। আপনি একটা করতে পারেন যে বৃহৎ শক্তির কাছে আপনি সারেন্ডার করতে পারেন, যেটা আগের সরকার 16 বছর ধরে বাংলাদেশকে সারেন্ডার করে দিয়েছিল, যেটাকে বলে ব্যান্ডওয়াগনে উঠে যাওয়া, মানে ভারতীয় ব্যান্ডওয়াগনে আপনি উঠে যেতে পারেন। এটা একটা পথ। আর দ্বিতীয় পথ হচ্ছে আপনাকে ব্যালেন্সিং অ্যাক্ট করতে হবে। তো ব্যালেন্স আপনি কাকে দিয়ে করবেন? ব্যালেন্স আপনি করতে হলে তো ভারতের মতো আপনার ইকুয়াল একটা পাওয়ারের সাথে আপনাকে ব্যালেন্স করতে হবে। তাহলে আপনার বাড়ির কাছে যে পাওয়ার আছে ভারতের, বাড়ির কাছে পাওয়ার চীন, তাহলে চীনের সাথে আপনার সেই ব্যালেন্সিং করতে হবে। অথবা প্রফেসর ইউনুস ইজ ভেরি পপুলার ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এন্ড স্পেশালি ইন আমেরিকা, তাহলে আমেরিকা দিয়ে কে উনি ব্যালেন্সিং করতে পারতেন। তো তাহলে যখন প্রফেসর ইউনুস সাহেব তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন, পরের দিনই তার উচিত ছিল অন্তত পক্ষে ব্লিংকেনের সাথে কথা বলা, আমেরিকার কি বলে স্টেট সেক্রেটারি অফ স্টেটের সাথে, কিংবা প্রাইম মিনিস্টার অফ চায়না, অর ইভেন যদি সম্ভবত প্রেসিডেন্ট অফ চায়না, এর সাথে তিনি কথা বলতে পারতেন। তাহলে বোঝা যেত যে বাংলাদেশ একটা ব্যালেন্সিং স্ট্র্যাটেজির দিকে যাচ্ছে। তাহলে আপনার প্রশ্নের সোজা রিপ্লাইটা হলো যে আমার নিজের শক্তি সঞ্চয় করতে হবে, ভারতের সাথে লড়াই বলতে আমি যুদ্ধের কথা বলছি না, পলিটিক্যাল লড়াইয়ের কথা বলছি। আমি বারে বারে পরিষ্কার করে বলি, রাজনৈতিক লড়াই করতে হলে আমার নিজের ইনহারেন্ট পাওয়ার লাগবে, তার সাথে আমার ব্যালেন্সিং স্ট্র্যাটেজি লাগবে। এই দুটোর যদি সংমিশ্রণ আমি করতে পারি, তাহলে আমি মনে করি ভারতের সাথে আমাদের মানে আমরা ইকুয়াল ফুটিং এ আমরা আলোচনা করতে হবে। কারণ ভারত আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে ভারত চারিদিকে, আপনি কি শত্রু বলেছেন? শত্রু রাষ্ট্র। ইউ আর রাইট, অ্যাবসলিউটলি। আপনি দেখেন যে ভারত একমাত্র হেজেমনিক কন্ট্রোল দুটো দেশের উপরে করতে পেরেছিল এই পুরো এইখানে। কার উপরে? ভুটানের উপরে এবং বাংলাদেশের উপরে। ভুটানের উপরে করেছে কিভাবে? 1949 সালের একটা চুক্তি আছে ভুটানের সাথে, দ্যাট ইজ এ হেজেমনিক ট্রিটি, এবং সেই চুক্তি অনুযায়ী ভুটান কোনো ফরেন পলিসি ডিসিশন নিতে পারবে না দিল্লির অনুমোদন ছাড়া। যে কারণে আপনি জানেন নিশ্চয়ই যে ভুটানের আজ পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলের যে 5টা পার্মানেন্ট মেম্বার, তার কারোর সঙ্গে বাইল্যাটারাল রিলেশনশিপ নাই, অফিসিয়াল। তার কোন এই 5 দেশের কোন দেশের দূতাবাস নাই ভুটানে। সিমিলারলি ভুটানের দূতাবাস এই 5 দেশে নাই। কেন? এটা ইন্ডিয়া হতে দেয় নাই ভুটানের কোন এদের সঙ্গে সম্পর্ক। কাজে ভুটানের উপরে কন্ট্রোল আছে। আর বাংলাদেশের উপরে কন্ট্রোল প্রতিষ্ঠা করেছিল ইন্ডিয়া গত 16 বছরে। বাংলাদেশের সাথে কোনো চুক্তি নাই, এই ধরনের কোনো হেজেমনিক ট্রিটি নাই, বাট আনঅফিশিয়ালি আমরা আমাদের দেশটাকে শেখ হাসিনা ইন্ডিয়ার একটা ভাসালে পরিণত করেছিল, ইন্ডিয়ান একটা কলোনিতে পরিণত করেছিল শেখ হাসিনা। তাহলে সেখান থেকে বের হতে হলে আপনার ব্যালেন্সিং স্ট্র্যাটেজি নিতে হবে, আপনার নিজের সক্ষমতা বাড়াতে হবে, আর একটা কাজ করতে হবে। এটা বললে ভারত হয়তো নড়েচড়ে বসবে। আমাদের ইয়াং জেনারেশনের জন্য কম্পালসারি মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এটা আমার তরফ থেকে প্রস্তাব হচ্ছে যে ইন্টারমিডিয়েট পাস করার পরে ইউনিভার্সিটি যাওয়ার মাঝখানে আমরা প্রায় 6 মাস সময় পাই, বা আমাদের সময় পেতাম, এখন তো বলতে পারবো না এখন কি অবস্থা বলতে। আমাদের সময় আমরা 6 মাস সময় পেতাম ইউনিভার্সিটিতে যাওয়ার আগে। এই 6 মাস কম্পালসারি মিলিটারি ট্রেনিং হতে হবে প্রত্যেকের, এবং তারপরে ইউনিভার্সিটিতে চলে যাবে। এটা হওয়া থাকলে কি হবে, আমাদের দরকারের সময় যখন আমরা শত্রু দেশ দ্বারা আক্রান্ত হব, এরা প্রত্যেকে এক একজন আবু সাইদ হয়ে যাবে। আপনি চিন্তা করুন তো, আমার সিভিলিয়ানদের মধ্যে সবাই যদি আবু সাইদ হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি না আমাদের পরাজিত করবে? এরকম তো শক্তি আছে? আমার তো ভাই আবু সাইদের দেশ এটা, আমি তো এটাকে আবু সাইদের দেশ বলি। তা আমি সবাইকে আবু সাইদ করতে চাই। তো সবাই আবু সাইদ হয়ে গেলে ইন্ডিয়া কি করবে আমাকে? ইন্ডিয়ার চারদিকে, এদিকে পাকিস্তানের আছে অ্যাটমিক ওয়েপন্স আছে, পাকিস্তানের ভয় আছে, ওইদিকে চায়না তার বর্ডার, এইদিকে নেপালের সাথে তার বৈরী সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে বৈরী সম্পর্ক, এমনকি মায়ানমারের গণতন্ত্রকামীরা যদি চলে আসে তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে না, ভালো সম্পর্ক হওয়ার কারণ নাই। তাহলে ইন্ডিয়া আমাকে কি করবে?
তো এই জন্য আমার এই হচ্ছে আমার পরামর্শ। এখন সেই পরামর্শ কে নেবে আমি জানি না, আদৌ কেউ নেবে কিনা তাও জানি না। থ্যাংক ইউ মাহমুদ ভাই। আমরা অনেক কিছু জানলাম। আমরা আসলে ১ ঘন্টা ধরে আলাপ করলাম। এবং এই আলোচনাটা শুরু হলো এবং আপনার কাছ থেকে আমার দর্শকরা আমার মনে হয় আরো অনেক কিছুই জানতে চাইবে এবং যত ইভলভ করবে আমাদের পলিটিক্যাল সিনারিও সিচুয়েশন, সেখানে আপনার অ্যানালাইসিস, আপনার সাজেশন এবং আপনার দিক নির্দেশনা আমি আশা করি যে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার, প্রফেসর ইউনূসের সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং এই সাজেশনগুলো তারা অনুসরণ করার চেষ্টা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ মাহমুদ ভাই। দর্শকদের আপনি যদি ১ মিনিটের জন্য কিছু বলতে চান ফাইনালি। পিনাকি ধন্যবাদ এই আলোচনাটা করবার জন্য। দর্শকদের শুধু এটুকু বলতে চাই, বিশেষত বাংলাদেশিদের, যে স্বাধীনতা রক্ষা করা কঠিন, বিপ্লব করেছি আমরা, কিন্তু বিপ্লব রক্ষা করতে হবে এবং সেই দায়িত্ব আমাদের সকলের। আর ভারতীয় জনগণ যারা দেখেন তাদের প্রতি আমি বলতে চাই, আমরা আপনাদের শত্রু হতে চাই না। আপনারা শুধু আমাদেরকে নিয়ন্ত্রণ করবার যে একটা নেশা আপনাদের মধ্যে পেয়ে বসেছে, আপনাদেরকে এই নিয়ন্ত্রণ করবার নেশার থেকে আপনারা মুক্ত হয়ে যান। আমরা বন্ধু হিসেবে ২ দেশ পাশাপাশি আমরা থাকবো।